নমস্কার। আজ 15 তারিখ শুক্রবার। প্রথমেই দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে ভোটের মুখে বড় কথা অভিষেকের মুখে। মদ জুয়ার আসর থেকে গ্রেফতার নেতা, অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি বলছে তৃণমূল। নির্মীয়মান আবাসন থেকে বাথরুমে উঁকি মারত রাজমিস্ত্রিরা, প্রতিবাদ করায় যুবতীকে মারধর। মানসী ঢাল, চলছে গণ আন্দোলনের প্রস্তুতি। এসআইআর রুখতে এনআরসির অভিজ্ঞতাকেই হাতিয়ার অভিষেকের। চুঁচুড়ায় ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা, 5 জন গ্রেফতার। দিনে 12.5 লক্ষ টাকা শুধু পুলিশকেই দিতে হয়, বিধায়কদের সামনেই ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 32, জখম 100-রও বেশি, শোক প্রকাশ মোদির। আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে, এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। রাহুলের বলা ভোট চুরির শব্দ নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন, পাল্টা জবাব দিলেন সোনিয়া পুত্র। বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নাম কমিশনকে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, আর এই নীতিতে আপাতত কোনো বদলই নেই। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। স্বাভাবিক নিয়মেই লড়বে শাসক বিরোধী, কিন্তু চলতি বছরের নির্বাচনী সমীকরণে কোনো জোটের ছোঁয়া কি থাকবে? সাম্প্রতিককালে বিশেষ করে দীঘা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ইস্যু তুলে ধরার পর জাতীয় স্তরে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে। অভিষেক রাহুলের কানাঘুষো দূরত্ব ঘুচে হয়েছে সম্পৃক্ত। আর এই আবহে বাংলার ভোটাভুটি পর্ব। আসন সমঝোতা কি হবে? অভিষেক জানালেন তৃণমূল একাই লড়বে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনায় বিধানসভা নির্বাচনে বাংলায় একা লড়ার নীতিতেই অনড় তৃণমূল, দাবি সেকেন্ড ইন কমান্ডের। তার সংযোজন, সংসদের সক্ষমতা বাড়লেও এখনই কংগ্রেসের সঙ্গে কোনো আসন নিয়ে আলোচনা নয়। আর তারপরেও কোনোভাবে উল্টো দিক থেকে সমঝোতা প্রস্তাব আসে, তাহলে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আসন সমঝোতায় তৃণমূল পাশে না থাকলেও রয়েছে প্রচার কাজে। জানা গিয়েছে বিহারের ভোটে আরজেডি ও কংগ্রেস তাদের প্রচারের আবেদন জানালে সেখানে যাবে তৃণমূল। আর ঠিক যাবে বললেও চলে না, কারণ যাচ্ছে। 1 সেপ্টেম্বর রাহুল তেজস্বীর র্যালিতে প্রতিনিধি পাঠাতে চলেছে বাংলার শাসক শিবির। এই কর্মসূচিতে যোগদানের জন্য দিন কয়েক আগেই রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত নৈশভোজের দিনই মমতা অভিষেককে পাটনায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তেজস্বী। প্রকাশ্যে বাজার এলাকায় মদ জুয়ার আসর। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতা, নাম শঙ্কর ঘোষ। তিনি উত্তরপাড়া কোতরাং পুরসভার 21 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপে জিরো টলারেন্স নীতিতে দল চালান। ব্যক্তিগতভাবে কেউ কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হলে সেই দায়িত্ব দল নেবে না। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রঘুনাথপুর বাজার এলাকায় মদ জুয়ার আসরে হানা দেয় পুলিশ। একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় 9 জনকে। পুলিশ সূত্রে জানা যায়, ওই আসরেই ছিলেন অভিযুক্ত শঙ্কর, তাকেও গ্রেফতার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। জমি কেনাবেচা সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু এরপরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে উত্তরপাড়া কোতরাং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল জানিয়েছেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হলে দল তার দায়িত্ব নেবে না। এক্ষেত্রে দল যে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূল নেতা খোকন মণ্ডল বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতিতেই দল চালান। আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে। তবে তার কথায়, বহু মানুষ তৃণমূলে আসেন, আবার তাদের স্বার্থ চরিতার্থ না হলে চলেও যান। এদিকে এই ইস্যুতে শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, যাদব পরিবারের সমর্থন ছাড়া উত্তরপাড়া বিধানসভায় কোনো অপরাধমূলক কার্যকলাপ সম্পন্ন হয় না। তার অভিযোগ, এই সমস্ত দুষ্কৃতীদেরই ভোট লুঠে কাজে লাগায় তৃণমূল। তবে আগামী দিনে মানুষ এর জবাব দেবে বলেই দাবি বিজেপি নেতার। বাথরুমে উকি, নানান রকম কটূক্তি, প্রতিবাদ করা এক যুবতীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। যুবতীর বাবাকেও কোদাল দিয়ে অভিযুক্তরা মারার চেষ্টা করেছিল। ঘটনাটি উত্তর 24 পরগনার বরানগরের। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত যুবতী বরানগর 31 নম্বর ওয়ার্ডের মহারাজা নন্দকুমার রোড এলাকায় থাকেন। তিনি বলেন, তাদের বাড়ির পাশে একটি আবাসনের নির্মাণ কাজ চলছে। ওই নির্মীয়মান আবাসন থেকে রাজমিস্ত্রিরা তাকে কটূক্তি করেন বলে তার অভিযোগ। তিনি আরও বলেন, একদিন আমার মা বাথরুমে ছিলেন, সেই সময় বাথরুমে উকি মেরে দেখছিল একজন মিস্ত্রি। একদিন আমি বাথরুমে স্নান করছিলাম, তখন বাথরুমে টর্চ মারে। ঘটনাটি আমি মেন মিস্ত্রিকে জানাই, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। এদিন সকালে আক্রান্ত যুবতী বাড়ির নিচে ব্রাশ করছিলেন। তার অভিযোগ, সেই সময় ভিডিও করছিলেন ওই মিস্ত্রি। এর প্রতিবাদ করেন তিনি। তখন তাকে হাত ধরে নির্মীয়মান আবাসনে টেনে নিয়ে যান ওই মিস্ত্রি। কাঁদতে কাঁদতে মহিলা বলেন, আমার মুখ চেপে ধরে টেনে আবাসনে নিয়ে যায়। আমার সারা শরীরে হাত বুলিয়েছে। আমি যখন বলছি ছাড়ো ছাড়ো, তখন বাঁশ দিয়ে মেরেছে। আমি চিৎকার করি, আমার মা বাবা গিয়ে বাঁচায়। তখন আমার বাবাকে কোদাল দিয়ে মারতে যায়। আমার বাবা ওই মিস্ত্রির পায়েও ধরেছে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত যুবতীকে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর বরানগর থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত যুবতী ও তার পরিবার। ইয়েস এসআইআর, নো এসআইআর, দেশ জুড়ে সর্বত্র এখন এসআইআর নয়, কিন্তু বাংলায় এসআইআর কি হবে সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। রাজ্যের শাসক দল যে এই ভোটার পরিমার্জনের পরিপন্থী তা তারা আগেই জানিয়ে দিয়েছে। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের জানান, বাংলায় একটা নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করা হবে। মানুষের এসআইআর নিয়ে ধারণা, তৃণমূলের কাছে এটাই এখন হাতিয়ার। মত ওয়াকিবহাল মহলের। আর সেই কারণেই তো ফের একবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বললেন, মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য। পাশাপাশি দল প্রতিরোধ আন্দোলনে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একাংশের মতে, ঠিক যেভাবে কৃষি বিল ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বিলের বিরুদ্ধে জনগর্জন হয়েছিল, এসআইআর এর ক্ষেত্রে সেই একই কৌশল তৈরি করছে তৃণমূল। সূত্রের খবর, এই গণ আন্দোলন তৈরিতে ইতিমধ্যেই ব্লক থেকে জেলা স্তরে নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি সুপ্রিম কোর্টে এই মামলায় রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন ফাইল করতে পারে তৃণমূল, এমনটাই খবর। চুঁচুড়া হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা। ভিডিও ভাইরাল হতেই 5 জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে বাইক আরোহীর সঙ্গে বচসা হয় ট্রাফিক পুলিশের এক কর্মী। হেলমেট না পরায় বাইক আটকেছিলেন তিনি। বচসার সময় ওই বাইক আরোহীকে চড় মারা হয় বলে দাবি 2 তরুণের। খবর পেয়ে ওই 2 তরুণের পরিবার বন্ধুরা এসে পাল্টা ওই ট্রাফিক পুলিশ কর্মীকে কলার ধরে টানাটানি করে মারধর করে বলে অভিযোগ। রাস্তায় ভিড় জমে যায়। চুঁচুড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকারকে দেখা যায় ওই পুলিশ কর্মীকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে। 8ই আগস্টের এই ঘটনায় ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়ার জন্য এক মহিলা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মহিলা জামিন পেয়ে গেলেও 4 যুবকের জেল হেফাজত হয়। তাজা মাছ গাড়ি করে বাজারে নিয়ে যেতে গেলে পুলিশকে টাকা দিতে হয়। একটু আধটু নয়, লক্ষ লক্ষ টাকা দিতে হয় বলে বিস্ফোরক অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুরের মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, পুলিশকে দৈনিক 12.5 লক্ষ টাকা দিতে হয়। শুধু মাছ নয়, মাছের খাবারের গাড়ি আনার পথেও একইভাবে টাকা দিতে হয় বলেও অভিযোগ উঠেছে। রাজ্য বিধানসভার মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে এমনই বিস্ফোরক দাবি করেছেন ময়নার মৎস্য ব্যবসায়ী পিন্টু দাস। তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। তার অভিযোগকে এদিন সমর্থন করেন একাধিক মৎস্য ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ময়না থেকে অন্তত 500 মাছের গাড়ি রাজ্যের নানা প্রান্ত ছাড়াও বিহার এবং ওড়িশায় রওনা দেয়। অভিযোগ, গাড়ি পিছু প্রতিদিন 2,500 টাকা করে পুলিশকে দিতে হয়। ময়না বাইপাস থেকে তমলুকের নিমতৌরি পর্যন্ত 4 জায়গায় পুলিশকে সন্তুষ্ট করতে হয় বলেও অভিযোগ তুলেছেন তারা। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আনুখা গ্রামের মাছ ব্যবসায়ী পিন্টু বক্তব্য,
কার্যত চমকে যান ওই স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বিষয়টি বিধানসভায় তুলবেন বলেও তারা আশ্বস্ত করেন। দুদিনের সফরে বিধানসভার মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির পূর্ব মেদিনীপুর জেলায় পৌঁছায়। ওই টিম ময়নায় পৌঁছায় বৃহস্পতিবার। উত্তরাখণ্ডের পর এবার জম্মু কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার ৬৪ গ্রামে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। কর্তব্যরত ২ সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ১০০রও বেশি, ২০০রও বেশি মানুষ নিখোঁজ। চলছে উদ্ধার কার্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন ৬৪ গ্রামে মাছাইল মাতা মন্দিরের সামনে এই মেঘভাঙা বৃষ্টি হয়। সেখান থেকে বার্ষিক মাছাইল মাতা যাত্রা শুরু হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত এলাকার সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা রইল। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। প্রয়োজনে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিস্তওয়ারের ডিসির সঙ্গে তার কথা হয়েছে। স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন তিনি। ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধার কার্যে সামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। প্রশাসনের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে। বিহারে ভোটার তালিকা থেকে বাতিল হওয়া নাম তুলতে আধার কার্ডকেও নথি হিসেবে ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে আধার কার্ডকেও স্বীকৃত নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। যদিও ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসেবে ১১টি নথির কথা বললেও আধার কার্ডকে স্বীকৃতি দিতে চায়নি নির্বাচন কমিশন। তারা জানায়, আধার কার্ড পরিচিতির প্রমাণ হলেও নাগরিকত্বের নয়। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নির্বাচন কমিশনের সঙ্গে একমত হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার শুনানির পর সুপ্রিম কোর্ট আধারকে ১২ নম্বর নথি হিসেবে গ্রহণ করতে বলেছে। বিচারপতি বাগচি এদিন বলেন, আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে এবং পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত। সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন? শীর্ষ আদালত জানিয়েছে, কোনো রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকেরা। তবে এটা এখনো স্পষ্ট নয় অন্যান্য রাজ্যেও বিশেষ নিবিড় সংশোধনী করার সময় আধার কার্ডকে নথি হিসাবে মান্যতা দেওয়া হবে কিনা। তবে নির্বাচনমুখী বিহারে আধার কার্ডকে নথি হিসাবে স্বীকৃতি দেওয়ার বিরোধীরা অনেকটাই স্বস্তিতে। এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বিহারে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা সর্বসমক্ষে প্রকাশ করার নির্দেশ দেন। পাশাপাশি কেন তাদের নাম বাতিল করা হলো তাও জানিয়ে দিতে বলেন। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, সর্বসমক্ষে তালিকা প্রকাশ করতে তারা আইনত বাধ্য নন। তবে ভোটারদেরকে ব্যক্তিগতভাবে নোটিশ দিয়ে নাম বাতিলের কথা ও কারণ জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট চুরি করে নির্বাচনে জিতেছেন। রাহুলের বলা ভোট চুরির শব্দ নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। নাম না করে রাহুলের উদ্দেশ্যে কমিশনের বার্তা, অভিযোগ থাকলে লিখিত আকারে জমা দিন। ভোট চুরি এই কথা বলে দেশের নির্বাচন ব্যবস্থাকে অশ্রদ্ধা করা হচ্ছে। গোটা দেশে কমপক্ষে ৭৫টি আসনে ভোট চুরি করেছে বিজেপি। ভোট চুরি করেই নির্বাচনে জিতেছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন দাবি করেছেন রাহুল গান্ধী। রাহুলের ভোট চুরির শব্দ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছে নির্বাচন কমিশন। কমিশনের কথায়, ভোট চুরি একটি নোংরা কথা। এই কথা বলে শুধু দেশের নির্বাচন ব্যবস্থাকে অশ্রদ্ধা করা হয়েছে তাই নয়, দেশের কোটি কোটি ভোটার, কয়েক লাখ নির্বাচন কর্মীকেও অসম্মান করা হয়েছে। ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনের সময় থেকে এক ভোটার এক ভোট ব্যবস্থা অনুসরণ করে আসছে নির্বাচন কমিশন। অন্যদিকে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার চিঠি দিয়ে রাহুল গান্ধীকে বলেছেন, তিনি ভোট চুরির যে অভিযোগ করেছেন তার সপক্ষে তাকে প্রমাণ করতে হবে। যদিও রাহুল বলছেন, তিনি কোনো জবাব কমিশনকে দেবেন না। তার এই সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ? রাহুলের সাফ জবাব, আমি একজন রাজনীতিক, যেটা আমার মনে হয়েছে সবার সামনে বলেছি। যদি নির্বাচন কমিশনের মনে হয় অভিযোগ খতিয়ে দেখবে, তাহলে দেখতে পারে। আমি যা প্রমাণ করার ছিল সকল দেশবাসীর সামনে করেছি।
বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলল, তারা রাজনৈতিক দলগুলির দ্বন্দ্বের মাঝে পড়ে গিয়েছে। কমিশনের মতে, যদি কোনো রাজনৈতিক দল জিতে যায় তাহলে তাদের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভালো, কিন্তু কেউ হেরে গেলে এই ইভিএমই হঠাৎ করে খারাপ হয়ে যায়। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির এজলাসে বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে মামলার শুনানি ছিল। সেখানে কমিশনের তরফে এই যুক্তি খাড়া করা হয়। শুনানিতে কমিশন জানায়, আমরা রাজনৈতিক দলগুলির লড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছি। তারা যদি জেতে তাহলে ইভিএম ভালো, আর হেরে গেলেই ইভিএম খারাপ হয়ে যায়। শীর্ষ আদালত তখন কমিশনকে বলে, যে ভোটাররা মৃত, রাজ্য ছেড়ে চলে গিয়েছেন কিংবা অন্য বিধানসভা ক্ষেত্রের বাসিন্দা হয়েছেন, তাদের নাম কেন আপনারা প্রকাশ করছেন না? কমিশন জবাবে জানায়, সেই সমস্ত নাম ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আদালত বলে, আপনারা কেন সেই নামগুলি একটি ডিসপ্লে বোর্ডে কিংবা ওয়েবসাইটে প্রকাশ করছেন না? যারা তাতে অখুশি হবেন তারা 30 দিনের প্রতিকার চেয়ে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, এপিক নম্বর দিয়ে জেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ে বুথ ভিত্তিক তালিকা টাঙিয়ে দিতে হবে। এমনকি আদালত এও বলে যে তারা চায় না নাগরিকরা রাজনৈতিক দলগুলির উপর নির্ভর করে থাকুক। সর্বোচ্চ আদালত বাতিল হওয়ার নামের তালিকা প্রকাশের কথা বললে সর্বোচ্চ ভোট নিয়ন্ত্রক সংস্থা শেষমেশ তাতে রাজি হয়েছে। আদালত কমিশনকে বলেছে, জনবিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইটে যেন ছাঁটাই করা নাম তুলে দেওয়া হয়। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।